হাসান মাহদী, শুভ বিজয়া, শুভ সকাল। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলমান। গতকাল তামিম প্রার্থিতা প্রত্যাহার করে তিনি বলেছেন ক্রিকেট শতভাগ হেরে গেছে। এটা কিভাবে? বাংলাদেশের ক্রিকেট কোন জীবনে জিতেছিল আসলে প্রশ্নটা আমার। মানে নির্বাচনের সাথে ক্রিকেট হেরে যাওয়ার সম্পর্কটা কোথায়? ক্রিকেট হেরে যাওয়ার সম্পর্কটা নির্বাচনের সাথে, কারণ বাংলাদেশের ক্রিকেটের চেয়ে এই নির্বাচন, বোর্ডের ক্ষমতা, রাজনীতির দ্বন্দ্ব এগুলো অনেক বেশি ফোকাসড, অনেক বেশি মানে আপনার এটা নিয়ে আগ্রহ বেশি। এই ক্রিকেট বোর্ডে ঢুকতে চায় সবাই, কি মধু আছে সেটা যারা ঢুকতে চায় তারা জানে। তার মানে ক্রিকেটের চেয়ে তো ক্রিকেট বোর্ডের রাজনীতির চর্চাটা বেশি গুরুত্বপূর্ণ, হয়তোবা ওই পয়েন্ট অফ ভিউ থেকে তিনি বলেছেন। মাঠের ক্রিকেটে বাংলাদেশের লেজেগোবের অবস্থা, কিন্তু দেখবেন ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে টাকার কোনো অভাব নেই। তো যেখানে উন্নতি দরকার সেখানে উন্নতি নেই। যেই জায়গা নিয়ে মানে দুইটা পক্ষেরই কথাই যদি আমি বলি, ধরেন আপনি সরকার এবং সরকারের বিরোধী, এরা দুই পক্ষই। সরকার কি এখন তো ইন্টারিম চলছে? সরকারই তো না, মানে তারা তো ইন্টারিম, তারা অতিথি আসবেন চলে যাবেন। আমি এটা কি বলে এটাকে, এটা আমরা থিওরিটিক্যালি বলতে পারি। আচ্ছা, থিওরিটিক্যালি বলতে পারি কে আসলেন কে চলে গেলেন। বাংলাদেশে কে আসে কে চলে যায় এটা বোঝা মুশকিল যতদিন পর্যন্ত মানে আপনি ইন্টারিম নাম যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারছেন না এটা ইন্টারিম বা কি। সো ভেরি ডিফিকাল্ট। আমি বলতে পারি, কিন্তু অনেক কিছু অনেক রকম থাকে যেগুলো আমরা বুঝবো না, বা শেষ পর্যন্ত আমাদের মতো মানে আমজনতার আমরা যেটা বুঝবো। তাহলে মাহাদি সেটা নিয়ে কথা বলি, যেটা আসলে আপনি বলছিলেন যে বিসিবির চেয়ারগুলোতে বা ওই জায়গাটা কি মধু সেটা আমি জানি না, সেজন্য আমরা ঢুকতেও চাই না, আমরা এই ব্যাপারটাও বুঝতে পারছি না। আমরা তো একটা ব্যাপার বুঝি যে ওখানে যারাই বসুক তারা ক্রিকেটটাকে এগিয়ে নেবে। যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের উপর ভরসা রাখা যায়? যাদেরকে দেখতে পাচ্ছি তাদের উপর ভরসা রাখা যায়, তারাই ছিলেন বা তারাই আছেন ঘুরে ফিরে। মানে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ক্রিকেট বোর্ড কোনো বিচ্ছিন্ন গ্রহ না। এইটা এই পৃথিবীর বুকে বাংলাদেশের ভেতরে একটা ক্রীড়া সংস্থা। তো আপনি শেষ 17 বছরে মানে এই ইন্টারিম গভর্নমেন্টের আগের 17 বছরে মোরলেস যা দেখেছেন, এই ধরনের বোর্ডগুলোর উপরে সরকারের একদম একচ্ছত্র আধিপত্য এবং সেই হস্তক্ষেপটা থাকে। তারা বলে তারা শুধুমাত্র একটা পর্দা দিয়ে চেহারাটা ঢেকে রেখে বলে আমি নাই, আমি ঘুমটা দিয়ে রেখেছি। কিন্তু এটা তো একটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি, আপনি জানেন, আমরা জানি যে সরকার চায় না এমন কেউ এই ক্রিকেট বোর্ডে আসতে পারে না বা ফুটবল ফেডারেশনে আসতে পারে না। মানে আমরা দেখেছি, বাট এইবার একটু ফুটবল ফেডারেশনের মেরুকরণটা আলাদা। তাও একদম সরকার চায় না এই বিষয়টা, তাও না, চাইতে হয় কিছুটা। তো ফুটবল ফেডারেশন বাদ দিয়ে আমি যদি ক্রিকেট বোর্ড বলি, এটা তো আর একটু বেশি প্রেস্টিজিয়াস এখন নানান কারণে, পয়সার কারণে হোক, এটার মাইলেজের কারণে হোক। সো গভর্নমেন্ট চায় না এমন কেউ এখানে আসবেন এবং এখানে দুইটা পক্ষ বানিয়ে ফেলবেন, একটা সরকার পক্ষ, একটা রাজনৈতিক দলের বিশেষ পক্ষ বানিয়ে তারপরে আপনি এখানে যেই নাটকটা হলো, এইটা বললাম তো, এটা বিচ্ছিন্ন কোনো, যে এটা ইউরেনাস, নেপচুন কিংবা প্লুটো তো না, এটা পৃথিবীর ভেতরে বাংলাদেশ, আর বাংলাদেশের ভেতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো আমরা যেমন জাতি হিসেবে আমাদের ক্রিকেট বোর্ডও তেমন। আমরা নিজেরা কি যেটা বলি সেটা করি না, আর যেটা করি সেটা বিশ্বাস করি না। সো সবকিছু একই রকম ভাবে চলেছে আর কি। মানে আমি বলবো যে যারা বিরোধী পক্ষ, যারা নির্বাচন বর্জন করেছে, তারাও খুব ভালো করে জানতো না তারা আসলে ক্রিকেট বোর্ডে কি হইতে চায়, কি করতে চায়, এবং গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে এটা তো পুরনো সত্যটা মেনে নিয়ে তাদেরকে করা উচিত ছিল। তো কোনো পক্ষই আসলে বুঝে উঠতে পারে নাই, তারা অ্যাবসলিউটলি ক্লুলেস যে কি করতে চেয়েছিল। আর সরকার হস্তক্ষেপ করবে সে তার পছন্দ মতো, কিন্তু উচিত না এটা করা, কিন্তু তারপরেও করতে হয়, না করলে হয় না নাকি? এটা একটা কালচার। মানে হ্যাঁ, কালচার, এটা আমাদের, অন্তত আমাদের কালচার এমনই। আমাদের কেন হবে? আপনি বিসিসিআই যান, ভারতীয় ক্রিকেট বোর্ড, ওই সৌরভ গাঙ্গুলিকে যতদিন বিজেপি চেয়েছিল ততদিন থেকেছেন, যখন চান নাই তখন থাকতে পারেন নাই। পাকিস্তান তো মানে এটা তো মনে করেন একটা মিউজিক্যাল চেয়ারের মতো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড নিয়ে নানান ধরনের মানে তাদের জাতিগত একটা সমস্যা আছে। অন্যান্য একদম হাইলি প্রফেশনাল বোর্ডের ক্ষেত্রেও যে একদম মানে সরকারের মিনিমাম লেভেলে কোনো হস্তক্ষেপ থাকে না তা তো না। তো সরকারকেও এটা বুঝতে হয়। নিশ্চয় সেভাবেই হয়তো চলছে। দিন শেষে যে আমরা শুধু এটাই চিন্তা করতে পারি যে যারা আসবেন তারা ক্রিকেট নিয়েই চিন্তা করবেন, যারাই বসুক আমাদের তো আসলে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো সমস্যা। যারাই বসুক আমাদের কোনো সমস্যা নাই, দ্বিমত নাই, ব্যাপারটা এত সহজ না। যারাই বসুক তারা একটা প্রপার ওয়ে ফলো করে বসুক। যদি বলে যে এটা একটা মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটা আইসিসির আন্ডারে, তাহলে মানে যারা সংগঠক তারাই আসুক, গভর্নমেন্টও তাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করুক। আবার অনেকেই ভুইফোর নানান ধরনের সংগঠন বা বিভিন্ন অমুক রাজনৈতিক পরিচয়ের লোকজনকে ডেকে নিয়ে না আসুক।
জায়গাটা ফেয়ার অ্যান্ড ফ্রি থাক, এটা ফেয়ার ফ্র্যাঙ্ক থাক, এখানে যারা সত্যিকার সংগঠক, যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে এত বছর ধরে কাজ করেছে তারা আসুক, কিছু কিছু জায়গায় নতুন সংগঠক উঠে আসুক, এটাও একটা পাইপলাইন হোক সংগঠকদের জন্য, ক্রিকেট পরিচালনার জন্য, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। মানে সেটাই তো হওয়া উচিত, এইভাবেই তো প্রসেসটা আগানোর কথা, কিন্তু কোনোদিন আগায় নাই, ভবিষ্যতে আগাবে বলে আমি বিশ্বাস করি না। সেজন্য তো আমি বলেছেন যে ক্রিকেটের ফিক্সিং কে থামানোর আগে এই জায়গাটা ফিক্সিং থেকে আসলে রক্ষা করতে হবে, সেটা আসলে কতদূর হবে আমরা জানি না। আসলে মানে এই বোর্ডে কেন ইলেকশন করতে চেয়েছেন উনি, প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন কেন চেয়েছেন উনি, মানে পুরো সমীকরণ এবং মেকানিজম সম্বন্ধে কোনো আইডিয়া রাখেন কিনা এটা বললাম না, অ্যাবসলিউটলি ক্লুলেস মনে হয়েছে আমার কাছে। নিশ্চয়ই আমরা একটা ক্লু খুঁজতে চাই, বাংলাদেশ আজকে আফগানিস্তানের বিপক্ষে কেন ক্লুটা কেন খুঁজবেন, মানে খুঁজে কি লাভ বলেন? না না, আমরা এখানে পাবো না, আমরা মাঠে ফিরে আসি, মাঠে নিশ্চয়ই আমরা কিছু পাবো। ওইখানে ক্লু লেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন ক্লু খুঁজে পান না, ওইখানে এরকম ক্লু খুঁজে পাওয়া যায় না। আমরা এশিয়া কাপে তো আমরা দেখেছি যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে, সেই ধারাবাহিকতাটা থাকবে কিনা। আর আপনার সাথে অফিয়ারি আমার কথা হচ্ছিল, আমরা দুজনে একটা ব্যাপার নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত, সৌম্য সরকার কোথায়, তিনি কি পৌঁছেছেন? এখনো পর্যন্ত তো ভিসা তার হয় নাই, যেতে পারেন না। আমি মানে কালকে রাত পর্যন্ত জানি, তারপর আজকে সকালে ভোরবেলায় জানি না, ভোরে চলেও যেতে পারেন, মানে আই ডোন্ট হ্যাভ এনি ক্লু, ওই জায়গায় আমি ক্লুলেস। মানে আজকে ম্যাচ আমরা জানি না যে সৌম্য সরকার যাকে ডাকা হয়েছে তিনি আসলে যেতে পেরেছেন কিনা, কখন যাবেন, কবে দলের সাথে জয়েন করবেন সেটা আমরা জানি না। লম্বা সিরিজ নিশ্চয়ই কখনো না কখনো জয়েন করে ফেলবেন। এবার আসে আসল কথায়, জাকির আলী অনেকের নেতৃত্বেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে টি-20 সিরিজ খেলতে হচ্ছে। লিটন দাসের নেতৃত্বে আফগানিস্তানকে হারিয়েছিল, সেই জায়গা থেকে এখন জাকির আলী অনেকের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা, কারো কাছে তার ক্যাপ্টেন্সি দারুণ লেগেছে, পারফরম্যান্স জাকির আলী ক্যাপ্টেন্সি দারুণ লেগেছে লাস্ট ম্যাচে তার। আমি তো মনে করি যে কোহিনুর কণা প্রতিদিন সকালবেলায় যে টক শোতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে পরিমাণ কথা বলে, কোহিনুর কণাকে অনারারি একটা দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন বানিয়ে দেয়া হোক। আমি সেটাই বললাম, সেটা এখন বলেন যে জাকির আলীর নেতৃত্বে কেমন করবে বাংলাদেশ, আপনার কি প্রত্যাশা? ফার্স্ট অফ অল আমাদের মানে বোঝা যায় যে আমরা দলটা নিয়ে আসলে কম ভাবি। আমাদের দলে কোনো ভাইস ক্যাপ্টেন নাই, আমাদের দলের রেগুলার ক্যাপ্টেন ইনজিউর্ড হয়ে গেলে যার দলে জায়গা পাওয়ার সুযোগ নাই, পারফরমেন্স দিয়ে অন্ততপক্ষে দলে জায়গা হয় না, সেই জাকির আলী অনেক দলের ক্যাপ্টেন হয়ে যায়। এশিয়া কাপে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার ক্যাপ্টেন্সি অনেকের পছন্দ হয়েছে। আমি পার্সোনালি বলবো যে তার ক্যাপ্টেন্সি আমার কাছে কখনোই আপ টু দ্য মার্ক মনে হয় নাই। যখন ক্যাপ্টেন নিজে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন না, তখন তার ক্যাপ্টেন্সির ফাঁক ফোকর এমনিই বেরিয়ে আসে। আর আপনি যখন একটা উইনিং মোমেন্টামে থাকেন তখন ক্যাপ্টেন্সির অনেক ছোটোখাটো জিনিস এমনিতেই আর চোখে পড়ে না। তো দিন শেষে জাকির আলী অনেক দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ দলের যে অবস্থা আমরা দেখেছি, বা বাংলাদেশ দল বাকি ম্যাচগুলো, ইনফ্যাক্ট পাকিস্তানের সাথে যেই ক্লোজ ম্যাচ বা ইন্ডিয়ার সাথে আমরা যেভাবে হেরেছি, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে তার ক্যাপ্টেন্সির জায়গাতেও তার অনেক কাজ করার ব্যাপার আছে। সেই আত্মবিশ্বাসটা তিনি পান না, বিকজ দলে তার জায়গা নাই বিশেষ কারণে, বা কি কারণে তিনি খেলেন, আমাদের আসলে পাইপলাইনে অত প্লেয়ারও নাই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর ম্যাচ আমরা বলছি, অবশ্যই এই সিরিজটা হতে পারে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর, এবং হোপফুলি বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারবে। বাট আফগানিস্তান শারজাতে, সব প্রথম ম্যাচটা তো শারজা হচ্ছে ওদের মানে হোম ভেনিউ, সো শারজাতে খেলে খেলে এই দলটা অভ্যস্ত, এবং 2022 আমরা শারজাতে আফগানিস্তানের কাছে অলমোস্ট একটা জেতা ম্যাচ খুব বিশ্রীভাবে হেরেছিলাম। সো সেটাও মাথায় রাখতে হবে। যদিও লাস্ট এশিয়া কাপে আফগানিস্তানকে আমরা হারিয়েছি, খুব কনভিন্সিং ব্যাপারটা কি তাই, নাকি বেশ খানিকটা আমার কাছে মনে হয়েছে আমাদের চেয়ে খানিকটা খারাপই খেলেছে আসলে, তাদেরকে খুব একটা, বরং আমার কাছে মনে হচ্ছে ওভারঅল আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশ দল মানে কখনোই মনে হয় না হেরে যাইতে পারে। সবসময় মনে হয়েছে যে খুবই চমৎকার, মানে হারবে না ম্যাচটা বাংলাদেশ। আফগানিস্তান খুবই শক্ত দল, এবং তারা এই মুহূর্তে বেস্ট মুডে আছে, কারণ আফগানিস্তান এশিয়া কাপে যেভাবে আসলে তারা বিদায় নিয়েছে, তারা কখনোই হয়তো সেটা চিন্তা করেনি সেই জায়গাটা, এবং রাশিদ খানের কণ্ঠে সেই রকমই একটা আভাস পাওয়া গেছে। একাদশ নিয়ে কি পরিকল্পনা, যেরকমটা আমরা দেখেছি লাস্টে সেরকমই থাকবে, নাকি কাউকে নতুন করে ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে? এশিয়া কাপে আমরা যেটা দেখলাম যে লিটন না খেলতে পারার কারণে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মিডল অর্ডার বলতে কোনো শব্দ নাই। মিডল অর্ডার মিনস হচ্ছে লোয়ার মিডল অর্ডার। আপনি লোয়ার মিডল অর্ডারের 4 জনকে একসাথে খেলিয়ে দিয়েছেন একটা ম্যাচে, প্রথম 3 শেষ, তারপর থেকেই যেমন নুরুল হাসান সোহান নেমেছিলেন, শেখ মেহেদী নেমেছিলেন 4-এ, তাকে একটা সময় বলা হতো ফিনিশার, আবার কখনো কখনো তাকে ওপেনও করানো হয়েছে, বাট লাস্ট অনেকদিন করেন নাই। ব্যাপারটা হচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন তো করবেনই, তার মানে কি এই যে পারমুটেশন কম্বিনেশন করতে গিয়ে আপনি ফাটকা খেলবেন? এবং মানে মডার্ন ক্রিকেটে একটা সময় হয়তো বা ওইরকম কাজ করতো, এখন আর করে না, এখন এত বেশি সবকিছু
কম্পিউটার নির্ভর, যে আপনি কোথায় কি করছেন, কোথায় আপনার দুর্বলতা, আপনি কোন বলটা খেলতে পারেন না, কোন এরিয়াতে খেলেন, কোন এরিয়াতে ক্যাচ দিবেন, কোন শর্ট বলে ঝামেলা নাকি ইয়র্কার লেংথে ঝামেলা, সব এত ভালোভাবে আইডেন্টিফাই করা থাকে যে ওই ধরনের মানে আলগা জিনিস করে লাভ হয় না। তারপরে দেখেন, তারপরে ব্যাট করেছিলেন নুরুল হাসান সোহান, তারপর জাকের আলী অনেক, যার রোলটা ফিনিশার রোল, এরা সবাই 6-7-এর ব্যাটার। তো একদমই মিডল অর্ডার বলতে কোনো শব্দ ছিলই না। ওপেনিং অর্ডার নিয়ে কি আমরা স্বস্তিতে আছি? আমরা তো সেই মেকশিফট ওপেনার সাইফ হাসানকে দিয়ে কাজ চালিয়ে নিলাম। না, এখন আর মেকশিফট এখন তো কিভাবে তিনি বলেন? নাই, এখন তার সাথে কে আসবেন? তার সাথে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। নাম্বার 3-তে তো যেহেতু আপনার ব্যাটার ছিল, মানে নাম্বার 3-তে কে খেলবেন? নাম্বার 3-তে খেলার জন্য আপনি ইন্ডিয়ার বিপক্ষে পারভেজ হোসেন ইমনকে খেলিয়েছেন, আবার পাকিস্তানের বিপক্ষে যেটা আপনার সেমিফাইনাল ম্যাচ ছিল সেখানে পারভেজ হোসেন ইমনকে রাখেনই নাই। মানে আবার যখন তাকে বাদ দিয়েছেন তখন তার পারফরমেন্স খারাপের কারণে বাদ দিয়েছেন। সৌম্য সরকারকে আবার আপনি দলে নিয়েছেন, লিটন ছিল না। সৌম্য সরকার এমন কোন মানে ধরেন এইচপি কিংবা এ দলের হয়ে বা এরকম কোন ইন্টারন্যাশনাল ম্যাচে পারফর্ম করেছেন? ঘরোয়া ক্রিকেটে দুইটা এনসিএল, কিন্তু আমাদের এনসিএল এর পারফরমেন্স দিয়ে আসলে জাতীয় দলের তাহলে তো মানে বিজয়ে বাংলাদেশের সবচেয়ে সেদিক থেকে চিন্তা করলে তো হাসান মাহাদি আমাদের কোনো কিছু মানে কিভাবে আমাদের জাতীয় দল হবে, ইন্টারন্যাশনাল ম্যাচ যারা খেলবে তাদেরকে তো এইসব খেলেই যেতে হচ্ছে, সেই কারণেই তারা ফেল করছে। যারা ফেল করছে না তারাই শেষ অবধি টিকে যাচ্ছে। সেই কারণে আপনার যে বারবার একটা প্রশ্ন, কেন জাকির আলী লেগে যায়, কপাল ভালো হয়ে যায়, তিনি ভালো খেলেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করে গিয়ে একদম আপনি ইন্টারন্যাশনালে খুব ভালো করেছেন। তারপরেও তো আমাদের যা আছে তা নিয়েই লড়তে হবে, আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই আসলে সিরিজটা শুরু করতে হবে, তার কোনো ওয়ে নেই। নিশ্চয়ই সেটা সম্ভব হবে, আমরা নিশ্চয়ই ম্যাচ নিয়ে আলোচনা করবো। হাসান মাহাদি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিসিবি নির্বাচন এবং বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি।